আমি কি বলেছিলাম, দুদিন বা আমি মানে ম্যাক্সিমাম বলেছিলাম 7 দিন পরে আবার ফিরে আসবে। কে গো কে? হ্যাঁ টুনটুনি টুনটুনি টুনটুন টুনটুন করতে করতে মাত্র 2 দিন বোধ হয়, 2 দিন না, হ্যাঁ 2 দিন পরে আবার চলে এসেছে। কারণ সবাই তাকে বরণ ডালা নিয়ে বলেছে তুমি আসো তুমি আসো, তুমি না আসলে ওয়াইটিটা একদম ফাঁকা ফাঁকা লাগে। বাবা, আর আমরা 7 দিন ভিডিও না দিলে কেউ পুছেও দেখে না। এটাই তো কামার, বড় বড় ব্লগারদের পা চাটলে এই সমস্তগুলো পাওয়া যায়। বড় বড় ব্লগার, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পা চেটে চেটে সেখান থেকে ভিউজ নিয়ে নিয়ে তাদের ভিতরকার খবর উগলে বলবো, তবেই তো না লোকেরা পুষবে। তা সেই টুনি বুড়ি যা জেনে গেছে সেইটা, কারণ দীর্ঘদিন ধরে ওয়াইটি ঘাটে, যে এই সমস্ত করে আমাকে ঘাটতেই হবে। একটু না একটু রুমাল নিয়ে বন্ধুরা বন্ধুরা ওয়াইটিটা আর আমার জন্য নয়। কত ঝেঁটা লাথি জুতো খেয়েছে তাকে, তার আগে তার চোখ থেকে জল পড়েনি। তারপরে তো তোমরা সবাই জানো কাণ্ডটা আসলে কি হয়েছে। ম্যাডামের গুঁতো, ম্যাডামের বাঁশ খাওয়ার ভয়তে এখন চলে এসেছে। আমার এত বড় জমি আছে, আমি সেখানে কিছু দিয়ে খাবো আর দিনে 4টে করে ভিডিও দেবো। তার মানে কি বুঝলে তোমরা? ওয়াইটি থেকে যাবে তো না, 4টে ভিডিও দেবে, বলবে কেসের জন্য টাকা দরকার। 2 মেয়ে থাকতে, সরি, দুজনে মিলে মারামারি শুরু করেছিল, থামাতে গেলাম। 2 মেয়ে থাকতে তার টাইম পাস করতে হয়, তার সময় কাটানোর জন্য তাকে ওয়াইটি বাঁচতে হয়, আর কোনো রাস্তা নেই তার। বুঝতে পেরেছো? টাকা নেই বন্ধুরা, আমার খুব টাকার লোভ। তোমরা বলেছো আমার টাকার লোভ নেই, আমি টাইম পাস করি। টাইম পাস করার জন্য ইফিতার ভিডিও দেখে আমি দেখলাম না, আমি এখানে কারুর পক্ষপাতিত্ব করি না, দেখবে কারুর পক্ষপাতি না। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু মানুষকে আমি সহ্য করতে পারি না, যেগুলো যে খিস্তিবাজ, এই পাতানো দিদি, তারপর আর যেগুলো চামচেগিরি করে সেগুলোকে আমি একেবারেই সহ্য করতে পারি না। দোষে গুণে মানুষ, প্রত্যেকের ভুল আছে, প্রত্যেকেই খারাপ ভালো মিশিয়ে তবেই তো না এখানে মানে কন্ট্রোভার্সি করতে এসছে। কারোর সাথে কারোর একসময় খুব ভাব ছিল, সেখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এখন তারা আলাদা, সে সব কিছু ছাড়লাম। কিন্তু এই বুড়ি ফিতার ভিডিও দেখলাম, তারপরে আর একটা কার ভিডিওতে দেখলাম, হ্যাঁ এই গেমিংয়ের থেকে রোজগার করার জন্য এখানে টুনটুনি টুনটুনি করে গেছে। সে বসে তো বোঝাই যায় যে টাকা না, লোভ না থাকলে এখানে এইভাবে কেউ খাটে। একটা ভিডিও করতে কত কষ্ট, সে আবার বাইরে চাকরি করে, তারপরেও কোথায় কোথায় চলে যায়। যদি এতটাই তার টাকার দরকার না থাকতো সে কেন ছুটতো সমস্ত ব্লগারদের বাড়ি বাড়ি? তো যাই হোক, ম্যাডামের ভয়ে সে বন্ধ রেখেছে, বলছে যে তোমরা চিন্তা করো না, টাইম পাস করার জন্য ওয়াইটিটাকে কে বাঁচে ভাই? কে বাঁচে টাইম পাস করার জন্য? তার 1 মেয়ে ঘরে থাকতো, রিসেন্ট না হয় তার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, অনেকে ভিডিও করছে, তার 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, সে কি করে টাইম পাস করবে? আমাদের মায়েদেরও না 2 মেয়ের বিয়ে হয়ে যায়, অনেক এরকম মা আছে। তা বলে ওয়াইটিতে নিশ্চয়ই এটা খুব ভালো, মডার্ন মেন্টালিটি থাকা ভালো। আমার মা এরকম নাম গান সংকীর্তন এগুলো নিয়ে সারাক্ষণ ধরে ব্যস্ত। এ বুড়ি ঠিক আছে, এগুলো করছে, 2 পয়সা ঢুকছে, পয়সা তো আর কারোর কম হয় না। হ্যাঁ, তো সেখানে এর মেয়ে তো সারাক্ষণ বাড়িতেই থাকতো, মেয়েটি, ছোটো মেয়েটি। তারপরেও সে এই রিসেন্ট না হয় 6 মাস মেয়ের বিয়ে হয়েছে, কি করে বলে আমি নিজেকে ভুলিয়ে রাখার জন্য? কেন মেয়ে তার সঙ্গে থাকে না? ছোটো মেয়ে, এই বড় মেয়ে, সেও তার বাড়ির একেবারেই কাছে থাকে, নাতি আসছে নাতনি আসছে, বা তুমিও দেখি ঘুরতে যাচ্ছ না, তাকে এখানে টাইম পাস করার জন্য এখানে লোকের পিন্ডি চটকাতে হবে, ব্লগারদের বাড়ি বাড়ি ছুটতে হবে। যখন যাকে আর একটা তার আছে পার্মানেন্ট, তার একটা সাথী আছে না ছিল বলবো জানি না, এখন কিন্তু আর দেখতে পাই না। তোমরা দেখতে পাও? তোমরা বুঝতে পারছো কার কথা বলছি? তার সাথী যেখানে যেত একসাথে, কি ওই পিকনিকে বলো, কি মন্দিরার বাড়িতে বলো, কি পিয়ার মিটআপে বলো, কি মোয়ে মিটআপে বলো, সব জায়গায় সেই সাথী নিয়ে টুনটুন টুনটুন করতে করতে ছুটতো। হ্যাঁ, তো আমি ডিটেলসে আর বলছি না, বললে অনেকের কাছে অনেকের হয়তো খুব খারাপ লাগবে। তোমরা বুঝে নিচ্ছ, যারা যারা বুঝতে পারছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও কারা কারা বুঝতে পারছো। সেই সাথী কিন্তু ছিল, সেই সাথী কিন্তু এখন দেখছো কি না? দেখছো না? আরে আমরাও জানি, কমেন্ট বক্সে কমেন্ট করে, রিপ্লাই দেয় না সেভাবে। হ্যাঁ, তো এরা কারোর সাথে স্বার্থ ছাড়া তো মেশেনি, আর যখনই স্বার্থ দিয়ে মেশে তখনই তাদের এই অবস্থা হয়। তো চলিয়ে আসিল আবার 2 দিন না যাইতে যাইতেই ফিরিয়ে আসিল আবার সকলের রিকোয়েস্ট। আমি জানতাম এই নাটক ওয়াইটিতে দেখতে দেখতে আমার কান পচে গেছে। আমি মাঝে মাঝে ভাবে আমি এবার এই নাটকটা করি, দেখি আমার কিছু হয় কি না। আমার কিছু হওয়ার না, হয়ে গেল। আর এই খিস্তিবাজের কথা তো শোনা গেল কিছুটা, কিডন্যাপের ব্যাপারটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পাতিয়ে একটা সুন্দর দিয়েছিল। আমারও মন বলেছে এগুলো সব মানে ফালতু কথা। যে মা বাচ্চা নেওয়ার চেষ্টা করবে সে কিডন্যাপ কেন করতে যাবে? আর কোর্ট চত্বরে কেউ এরকম রিস্ক কেউ খেলে নাকি? শোনো ভাই, আমি ছোট ক্রিয়েটার, আমি আমার থেকে যারা অনেকটাই বড় 10-12 20 তাদেরকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করবো, বড় ব্লগারদের নিয়েও করবো, আবার আমাদের থেকে বড় ক্রিয়েটার তারা কিছু ভুল বলে তাদেরকে নিয়েও করবো, এবং তাদের কারু কথায় মান্যতা আমি দেবো তারা ঠিক বলছে কি ভুল বলছে। তো ইফিতার ভিডিও দেখে অনেক কিছু
বোঝা যাচ্ছে এই খিস্তিবাজের কত গোপন কথা। মা গো মা, তার হাজবেন্ড শরীর খারাপ, মা গো সে কষ্টে মরে যাচ্ছে গো, এদিকে ওখানে লাইভ। বাবা কি করে আসে, কতটা প্রফেশনাল হলে কত টাকা পায় বলো তো? এই ভিডিওগুলো, এই লাইভগুলো যে করেছে কত টাকা পেয়েছে? এটা একটা বাড়ির হাজবেন্ড, একটা কেউ অসুস্থ হলে ওইভাবে জানি না বাবা। এটা তো আর ব্লগার না, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ব্লগার হলে না হয় বুঝতাম, অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। সেই কন্ট্রোভার্সি ওখানে গিয়ে সেই হসপিটালের বাইরে বরের শরীর খারাপে সেই তো মরে যাচ্ছে, তারপরে তো কত কিছু শোনা যাচ্ছে, তারপরে নাকি সেখানে লাইভ করেছে। এই খিস্তিবাজের হচ্ছে তার ক্যারেক্টার। আরও এর কথা আমি দেখবে আমি বলতে চাই না খুব একটা। কেন বলো তো? এই যে মুখের ভাষা কোন দিন পড়ে যাবে বাবা, বাবা আমি চাই এদের নজরে যেন আমার ভিডিও না আসে। আমি বলছি তোমরা শুনছো, আমার এটাই স্যাটিসফ্যাকশন। তো ঠিক আছে, এইবারে আসি অবশ্য করে বাচ্চার মা। কি হলো, নিলি না? লাগবে না বাচ্চা? ওই যে বাচ্চার কন্ডিশন, যে বাবাকে শিক্ষা দেওয়ার জন্য ঝুলিয়ে রেখেছিল ডিভোর্স। শোনো, এই বাচ্চার মা এবং বাচ্চার বাবা দুটোই হচ্ছে একটা শেয়ানা যন্ত্র পিস। এরা কেউ কাউকে ডিভোর্স দেবে না। বাবা তো যেটা বলছিলাম, বাবা এত ডিস্টার্ব করে না, ভিডিও করা যায় না। মানে নিজেকেও বেরোতে হবে, তাড়াহুড়ো করছি, সবাই বেরিয়ে গেছে, বাড়িতে কিন্তু কেউ নেই, ফাঁকা বাড়িতে একটু ভিডিও করছি, তারপরেও আবার এখন সেই ফোনের পরপর জানি না বাবা। তো যাই হোক, যেটা বলার ছিল আমি মিউট করে দিলাম ফোন। বাচ্চার মা এবং বাচ্চার বাবা, এরা এই কন্ট্রোভার্সিতে এত রোজগার করছে। আমি বলছি না যে এরা কোর্টে যাওয়াটাকে এরা একটা পিকনিকের মতো একটা করে রেখেছে। এর আগেও দেখবে, পরেও দেখবে, খাওয়া দাওয়া মজ মস্তি। বিশেষ করে মা, মানে বাবা অতটা মানে পিকনিকটা দেখায় না, কিন্তু বাচ্চার মা কিন্তু বেশ পিকনিক করতে হই করতে যাবে। দিব্যি পিকনিক করে তারপরে এসে বলবে আজ এই হয়েছে, কাল সে হয়েছে। আর বাচ্চার দিদা, ও বাবা, কোর্টে চক্করে মাথা খারাপ। আমি চা আনলাম, চাটাকে আমি রাখলাম, এবার চা খাবো, তারপর বিস্কুট খাবো, এই তো সন্ধেবেলা আবার খাবার দাবার খাওয়া, এই তো গাছে জল দিলাম, গাছগুলো খুব বেড়ে উঠেছে। তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে এই ভালো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। মাসিমা, দিদি, আপনার বলতে হবে না, আপনার ওই নোংরা মেয়ে আছে না, আপনি চ্যানেলে যদি শুধু এরকম করে বসে থাকেন, এরকম করে কিছু করতে হবে না, মানে চা খেতেও হবে না, চা করা তো দুরন্ত, চা খেতেও হবে না। আসলে এগুলো কুড়ের বাসা, ব্লগ করতে গেলে খাটতে হয়, চা করাটা বা রান্না করাটা এগুলো দেখাতে হয়। এরা দেখাবে না, ক্যামেরাটা নিয়ে বক করতে যতটা সুবিধে হয়, ব্লগটা দেখাতে অনেক কষ্ট হয়, অনেক খাটনি, তো সেগুলো তো দেখাবে না। কিন্তু ওই মেয়ে নোংরা বলে ব্যাস ছুটবে দর্শক। যাই হোক, কদিন ছুটুক, আমাদের কিছু করার নেই। বাচ্চার মার কথা বলছি, অনেকেই খুব মর্মাহত, তার কাছের অনেক লোকেরাই সরে যাচ্ছে। বাচ্চা নেবে, তারা খুব আশা করেছিল, এবং বাচ্চার মাও প্রতিনিয়ত কত কিছু করলো বলো তো। জায়গা কিনবো, বাড়ি করব, একটা কন্টেন্ট। আজকে আমি গাড়ি কিনলাম, একটা কন্টেন্ট। গাড়ি কিনতে যাবো, একটা পাড়ার একটা গাড়ির সামনে দাঁড়িয়ে একটা পিক দিয়ে থাম্বনেলে সাটিয়ে দিয়ে বলো আজকে আমি গাড়ি কিনবো, রে করে কন্ট্রোভার্সি হলো। বাচ্চার জন্য আংটি কেনা, বাচ্চার জন্য জামা কেনা, বাচ্চার জন্য খেলনা মোবাইল কেনা। যে ছোটো ব্লগারদের বাচ্চা সারাদিন একটা বড় দামি ফোন নিয়ে ঘাটাঘাটি করে, স্মার্টফোন নিয়ে, তাকে খেলনার ফোন এখন একেবারে একদম মানে শুয়ে হামাগুড়ি দিতে পারে না, সেই বাচ্চাগুলো ছাড়া আর কেউ নেয় না, কোনো বাচ্চারা নেয় না। ও সেই বাচ্চার জন্য খেলনা ফোন নিয়েছে, বুঝতে পেরেছো? মানে নাটক আর নাটক। বাচ্চাকে নেবো বলে ভিউয়ার্স কতগুলোকে, ভালোবাসার ভিউয়ারদের আটকে রেখে দিয়েছে, তোমরা থাকো, বাচ্চা পাবে। তারপর এখন কি বলছে, আমি নিঃশর্ত ডিভোর্স চাইলাম, সেখানে বাচ্চার কথা কিচ্ছু বলেনি। যদিও পুরো ভিডিও আমি ওর দেখি না, আমি ওর থাম্বনেল দেখেই বুঝে গেছি, এবং লাস্টেরটুকু দেখলে আমি বুঝে যাই ও কি বলতে পারে আর না পারে, কারণ ওর ভিডিও কোনো দেখার আমার কোনো ইচ্ছা নেই, ছোট বড়। কালকে তার মার ভিডিওতে দেখলাম, চলে এসেছি, দেখলাম একটু টাইটেলটা দেখি কোর্টে কি হচ্ছে, কয়কার টয়কার কোর্টে। মানে কি বলবো, মানে এদের যে কি হাল হতো আমি না শুধু ভাবি, এই ইউটিউবের এই ডলার না থাকলে এদের কি মানে কোথায় যে কি হাল হতো। বাচ্চার মায়ের দেখলাম বাড়িঘর, আমার মেয়েও সারাদিন দৌড়াচ্ছে, পড়ে আসছে, ব্যাগ রাখছে, ড্রেস ছুঁড়ে রাখছে, তাও এইরম নোংরা ঘর। আর একটা ধামড়ি বাচ্চার মা, তার দেখলে তার জামা কাপড় তার ছড়ানো, সেই কবেকারের একটা লাল জামা, সেটাও অনলাইন ঝুলছে, দেখে গা শিউরে উঠলো। ওই ঘরে তো মানে ঢুকলে বমি পাবে। কি নোংরা, মানে মেয়ে সারাদিন করেটা কি, কোন নোংরামো করে, কটা ছেলে ওকে এই সময় দেয়, এসো একজনের সঙ্গে একজন এরকম। মানে যদি 3-4 হয় তাহলে তো ভাই তাহলে তো এই সব ঘরটা গুছানোর দিকে আর মন যাবে না। শরীরে সারাক্ষণ একটা টায়ার্ড ভাব, তারপরে আবার শুনি ওই সমস্ত জলমূল খেলে তো পড়ে ঘুমাবে, তখন আর কাজ করতে ইচ্ছা করবে না। এই হচ্ছে কি কথা। আবার কোর্টের নামে ভিউজ, বাচ্চাকে নেবো না, এখন আমি শুধু ডিভোর্স চাই। বাচ্চা বাবা এদিকে ফোকলার সাথে বিয়ের
ফটোটাকে স্ক্যান করে রেখেছে, আরও ভালো করে তার সযত্নে রাখবে। কিন্তু এইটুকু জেনে রাখো, তোমরা যারা সবাই বলছো না ডিভোর্স হবে, আগাম ডিভোর্স হবে, ওই ডিভোর্স হবে, এখন অবধি বাচ্চার বাবার ভিডিও তো দেখিনি। বাচ্চার বাবা এবং বাচ্চার মা এরা ডিভোর্স কোনোদিন দেবে না। দিলে কন্ট্রোভার্সি যেই বন্ধ হবে, রুনাদি বলেছিল ডবল কাপলের ভিডিও, না না না, এইসব কেউ ভালোবাসবে না, মনে হয় না অত ভালো লাগবে। যতদিন এদের যেহেতু চেনে, এদের মধ্যে নোংরা মোটা চলবে, ততদিন ভিউজ হবে, ততদিন কন্ট্রোভার্সি হবে। সেই জন্য এরা এই দীর্ঘ 1 বছর এদের হবে কিনা জানি না এই ডিভোর্স, আমি বুঝে পাই না। এরা তো প্রায় 1.5-2 বছর ধরে আলাদা থাকছে, তাহলে এদের মধ্যে কি কোনো রকম মানে এদের ডিভোর্স তো মানে এমনিই হবে? এরা তো দীর্ঘদিন ধরে আলাদা রয়েছে, তো প্রমাণিত। তো এখানে এত শর্ত কি করে আসে? বাচ্চার মা স্বীকার করছে গয়না নেয়নি, এদিকে বাচ্চার বাবা বললো গয়না ছাড়া বিয়ে দেবো না, আমি ডিভোর্স দেবো না। তাহলে কীভাবে গয়না হবে? মানে এ একটা করে ক্রাইটেরিয়া দিচ্ছে, ও একটা করে ক্রাইটেরিয়া দিচ্ছে, ডিভোর্স এদের কোনো দিন হবে না। আর বাচ্চা প্রথম দিন নেওয়ার থাকলে প্রথম দিন থেকে বলছি, যা কিছু নিয়ে গেছে একটা বাচ্চাকে নিতে, একটা মায়ের সর্বশক্তি দিয়ে যদি ইচ্ছা করে না, সে বাচ্চাটাকে টেনে নিয়ে যায়। এখানে মানে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারে না বাচ্চাকে নিতে, পৃথিবীর কোনো শক্তি। সেখানে যখন এই সব কিছু নিয়ে বাচ্চাকে নিতে পারেনি, তোমরা সবাই জানো একই গল্প। রিকভারির দিন বাচ্চার জন্য কিছু খাবার বা বাচ্চার জন্য জামা কাপড় নিয়ে এসে একবার শুরুতেই ওই কাঁথাপত্রের কী দাম বলো তো? একটা কাঁথার কী দাম, কত সস্তা! আর বানিয়ে নেব একটি পুরোনো কাঁথা দিয়ে, কাঁথাগুলো কিরম করে খুঁজছিল, আর বাচ্চার বাবাকে ওয়ার্নিং দিচ্ছিল, দেখা যাবে কী হবে, দেখা যাবে এরপরে কী হবে। হ্যাঁ, সেখানেও পর্যন্ত বাচ্চার বাবাটা বাচ্চাকে একবারও মানে অন ক্যামেরাতে আমরা যেটা দেখবো, অফ ক্যামেরাতেও তো শুনেছি কিছুই করেনি, অন ক্যামেরাতে যে আমার একবার একটু ছুতে দাও বাচ্চাটাকে, একটু ধরতে দাও বাচ্চাটাকে, না সেসব না। কারণ ও ভালো মতোই জানে যে যেখানে আছে বাচ্চা এর থেকে ভালো আর কোথাও থাকবে না। দাদু ঠাকুমা বাচ্চাটাকে এত ভালোবাসে, বাচ্চাটার বাবা মা তো নেই, মা তো এখন জাহার নামে চুলোর দুয়ারে গেছে, বাচ্চার বাবাও যদি না থাকে না, ওই বাচ্চাটা কিছু পারবে না, ওই ঠাম্মির কাছে একাও সারা জীবন থেকে যেতে পারবে। অনেকেই আছে এরকম, আমার বলছি না, আমার দাদার ছেলে ওরকম। একটা দিন বড় হয়েছে, আজকে প্রায় ওর 14-15 বছর বয়স, বাবা আমার কাছে কোনোদিন শুতে দেখবে না। অত বড় ছেলে সেই আমার মায়ের কাছে সেই ঠুসবে, খাওয়ানো দাওয়ানো ঘুমানো। আমার বাবার কাছে, বাবা অসুস্থ যখন ছিল তবু ওই বাবার কাছে এরকম ঠেসে শোবে, তবু বাবা আমার কাছে শোবে না। আর ওর বাবা মা মানে পৌঁছেও না, বিশেষ করে বাবার কথা ছাড়া তো বাবা তো আমার দাদা তো পড়ায় ঠড়ায়, কিন্তু ওর মা খেতেও ডাকলে কিছু আসে না, ওর দেয়ও না। সমস্ত কিছু খিদে পেলে ঠাম্মা খিদে পেয়েছে, টিফিন লাগলে দাদু টিফিনে যাও, দাদুর স্কুলে দিয়ে আসো, এই কথা। আর এদেরও বাড়িতে সেম, কারণ এরা বাইরে যেত ফটোশ্যুট করতে হোক, বা দীর্ঘদিন ধরে রেখে এরা চলে যেত। তো সেই জন্য বাচ্চাটা একদম জেনে গেছে যে ঠাকুমা দাদু সব। অনেক বাড়িতে দেখেছি, আমার শ্বশুর বাড়িতে দেখেছি, আমার বাচ্চাগুলো তত পাইনি, আমার ভাসুরের ছেলে মেয়েদের দেখেছি আমি। মানে আমার বড় ননদকেই বড়দি বলতো, আর আমার শাশুড়িকে মাই বলতো। সারাক্ষণ ওর মা বাপের বাড়িতে যদি মামা বাড়িতে নিয়ে গেলে বাচ্চাটা কেঁদে ফাটিয়ে দিত, কতক্ষণে সে তার ঠাকুমা আর পিসি কাকার কাছে আসবে, মানে আমার বর। স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সমস্ত কিছু এভরিথিং হচ্ছে এই আমার বর। তো বাচ্চারা যার কাছে ভালোবাসা পায় তার কাছেই থাকে। সুতরাং যারা বলছো মায়ের অভাব, বাচ্চাটা একদিন বুঝবে মায়ের অভাব, ফিল করবে যখন বন্ধু বান্ধবদের কাছে সম্মান যাবে, মান সম্মান শেষ হয়ে যাবে। এরা তো আর ভাবছে না এই সমস্ত। আর তখন যদি ভিডিওগুলো দেখে জানবে যে ইস কি নোংরা মা বাবা, তাও নোংরা, তাও না হয় একটা ইয়ে করা যায়, কিন্তু মা নোংরা। তোমরা হয়তো ভাববে আমি কিছু বিচার করছি, কিন্তু না, তোমরা নিজেরা ভাবো তো, একটা ছেলের গায়ে দাগ লাগে তবুও বলে না ঠিক আছে, কিন্তু একটা মেয়ে, এই সমাজটাই এরকম, সমাজটা তো এরকম, সমাজটা তো আমি পাল্টাতে পারবো না দুদিনে। বাচ্চাটা যখন শুনতে হবে তোর মা এরকম 10 জায়গায় জড়িয়ে বেরিয়ে তোর কথা মনেই রাখেনি, তখন এই বাচ্চাটা থুতু দেবে। এবং এখনই আজ থেকে বাচ্চাটা 6-7 বছর যখনই হবে, মা কি জিনিস ও ভুলে যাবে। আর বাচ্চার মা এটা খুব ভালোভাবে জানে, বরঞ্চ বাচ্চার মার কাছে বাচ্চা নামক একটা বোঝা, সমস্ত বোঝার সঙ্গে সে সেটাকেও ত্যাগ করে শুধু ডিভোর্স নিয়ে অন্য কিছু নতুন করে কিছু করার চেষ্টা করছে, নতুন করে। আর এই জন্যই ঠাকুমার সে কি আনন্দ, মালখোর ঠাকুমা। হ্যাঁ, সেই এসছে দিল্লি থেকে এসছে, সে তো কারোর বাড়িতে কাজবাজি করে, সেখান থেকেই এসেছে সে কি আনন্দ, দো ঘুট আজকে হবে নাতনি ঠাকুমা আর সবাই মিলে। বাবা এসেছে মাংস নিয়ে, খাসি এনেছো, থাইটা বার করে খেতে বসেছে, বাবা এসে গেছে, ওই থাই বার করেই ওকে খেতে হবে। অথবা একটা ধামড়ি মেয়ে মায়ের কি শিক্ষা দীক্ষায়, দাদা বৌদি বাবা এসছে, এরকম থাই বার করে কেউ বসে? বন্ধুরা তোমরা বসো ওরকম? হ্যাঁ, আমরা কিন্তু সেইভাবে মানুষ হইনি, এখনও অতটা মডার্ন হতে পারিনি গো। হাফ প্যান্ট যদি পরি সেটা একটা আলাদা কথা, হাফ প্যান্ট পরি না, মানে যদি আমার মতো কেউ পরে 3/4 অবধি পরি, কিন্তু তাহলে খেতে বসেছে নাইটি না কি পরেছে, আমি ড্রেস পরেছে না কি পরেছে আমি ঠিক জানি না, ওইভাবে থাই বার করে বসেছে। বাবাকে দেখেই আমার বন্ধু এসে গেছে, কি আনন্দ, কারণ বন্ধুর সঙ্গে কি বলবো আর, কত সজগের রস দেখেছে, ওই জন্যই তো ওই চেহারাখানা। বাচ্চার দিদার যা রস না, সে আর বলার না।
আজকে ঠাম্মির ঘরে মেয়ে ঘুমাবে, আর বন্ধুর সাথে আজকে বান্ধবী ঘুমাবে। তাহলে আর এনেছে হচ্ছে মাংস, লাভ দিয়ে উঠেছে, খাসির মাংস বাবা, খাসির মাংস। বলছে না না চিকেন, যা চিকেন, মানে যেরকম নুলো তেমনই। না হলে এবার মানে হতাশা হয়ে কোর্ট থেকে ফেরার পথে চুষু চুষু করতে করতে আসে, চুষু চুষু, বাচ্চার চুষু, বাচ্চাকে দূরে সরিয়ে দিয়ে ও আইসক্রিম চুষু চুষু করতে করতে এসছে। এইসব মা হওয়ার থেকে না, মানে না থাকার থেকে বাচ্চা সত্যি অনাথ থাকা ভালো। এরম মা, মানে অনাথ হলে লোকের কাছে বলতে পারে না আমার মা নেই, কিন্তু থেকে মা নোংরামও করছে। এই সমস্ত বাচ্চা যতদিন বড় হবে সবাই এরকম বলা বলি করবে যে হ্যাঁ রে তোর মা কি মরেছে, না তখন বলবে না মরেনি, বেঁচে আছে, কিন্তু অন্য লোকের সংসারে আসে। এসব বাচ্চাদের জীবন যে কত কষ্ট হয়, যাদের সাথে হয় শুধু তারা জানে। অথচ কিছুই করলো না বাচ্চা, কিন্তু মা বাবার মান সম্মানের জন্য, মা বাবার মানে মায়ের কেচ্ছার জন্য, আর বাবা সেটা ওয়াইটিতে আনার জন্য বাচ্চাটার কিন্তু লাইফ একদম মানে মানে মান সম্মান সব শেষ। হয়তো বাচ্চাটা পড়াশুনো করবে, ভালো কাজ বাজ করবে, বা যাই করবে, এবার মেবি যা কিছু করবে, সারা জীবন বাচ্চাটাকে কথা শুনতে হবে যে তোর তো এই অবস্থা, তোর বাবা ওয়াইটিতে তোর মাকে নিয়ে কেচ্ছা বেঁচেছে আর তোর মা এরম নোংরামো করেছে। তো সুতরাং এদের আর কত বলবো, তো যারা যারা আশা করেছিলে এখনও অবধি মা নেবে, মা বাচ্চা নেবে, অন্ধা হয়ে নেবে, তারা ভুলে যাও। ও মা এখন লাড়ে লাপ্পা, হরিণ লুটের বাতাসা, যে পারো লোটো। আমি একদম ভরা বাজারে ছেড়ে দিলাম, লোটো, লুটে খাও, লুটে খাও, চারা না দাও, একদম লুটে লুটে খাও। তো এইটুকুই বলা, যদি ভালো লেগে থাকে আবার ভিডিওটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।